একটি উদাহরণ টেনে শুরু করতে চাই আজকের এখন প্রকাশ। গণ অভ্যুত্থানের আগে পর্যন্ত পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যা বেড়েছে ৪৭ গুণ। ২৩-২৪ অর্থ বছরে মেডিকেল ভিসা পেয়েছেন ৪.৫ লাখ বাংলাদেশি। এর ঠিক এক বছর আগে যা ছিল ৩ লাখের কাছাকাছি। অথচ পার্শ্ববর্তী আরও কয়েকটি দেশের ভারতে মেডিকেল ভিসা বা চিকিৎসা নিতে যাবার সংখ্যা মাত্র ২ থেকে ৩ হাজার। এই চিকিৎসা নিতে গিয়ে প্রতি বছর ৩০,০০০ কোটি টাকা চলে যাচ্ছে শুধু পার্শ্ববর্তী দেশেই। ২৪-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের চোখ স্বাস্থ্য সংস্কারের দিকেও। আজ আমরা এখন প্রকাশের আলোচনার বিষয়ও দিয়েছি স্বাস্থ্যের সংস্কারের বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ৫ জন অতিথি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সঙ্গে আরও আছেন অধ্যাপক ডক্টর খোরশেদ আলী মিয়া, হাসপাতাল ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। আছেন আমাদের অনুষ্ঠানের মধ্যমণি নাহিদা বুশরা, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপকমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অনলাইনে আমাদের সঙ্গে ঢাকা থেকে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান। আপনাদের চারজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি একেবারে শুরুতে ফজলে রাব্বি আপনার কাছে জানতে চাইবো, এই যে পরিসংখ্যানটি আমরা বললাম যে এক বছরের ব্যবধানে ১.৫ লক্ষ মানুষ বেশি সেবা নিতে গিয়েছেন ভারতে। আমরা সবশেষ সাবেক প্রধানমন্ত্রী আমাদের বলেছিলেন যে আপনাদের জন্য স্বাস্থ্যসেবা সহজ করেছি, ই মেডিকেল ভিসা চালু করেছি। এই যে এত বেশি মানুষের সেবা নিতে যাওয়া, ক্রমাগতভাবে বাড়া এবং ভিসা চালু করে দেয়া, মানে এই সব কিছু আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে কোন চিত্রটা আসলে আসলে দেখাচ্ছে, আপনি যদি একটু বলেন। না জি, ধন্যবাদ। এটা মোটা দাগে বললে তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাই বটে, এবং যে কারণে এই যে মেডিকেল ট্যুরিজম, যা মেডিকেল, এটা তো ভারতের জন্য একটা অর্থনীতির বিশাল একটা দ্বার, এবং এখানে ১,০০০ কোটি টাকার ব্যবসা বছরে। বলা হচ্ছে ২২ সালের হিসেব অনুযায়ী ৩০,০০০ কোটি টাকা। হ্যাঁ, এবং এটা হয়তো আরো বেশি, আমার ধারণা এটা আরো বেশি। কিন্তু এর কারণ আসলে বহুবিধ। জি, এর কারণ কিছু বর্তায় আমাদের উপরেও, কিছু বর্তায় সিস্টেমের উপরে। আপনি জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে যে স্ট্যান্ডার্ড একটা সময় দিতে হয় একজন রুগীকে ১৫ মিনিট, এবং রুগী বিদেশে যাওয়ার একটা বড় অংশই হলো আমাদের চিকিৎসকদের সাথে রুগীর যে কমিউনিকেশন, এই পুয়ার কমিউনিকেশনের কারণে। তাহলে একটা স্ট্যান্ডার্ড পেশেন্ট দেখতে যদি ১৫ মিনিট সময় লাগে, তাহলে আপনি আমাদের হাসপাতালগুলোর বহির্বিভাগ যদি দেখেন, সেখানে দেখবেন একজন চিকিৎসককে, সেটা উপজেলা হোক আর বিএসএমএমইউর আউটডোর হোক, একজন মেডিকেল অফিসারকে তাকে কয়েকশো রুগী অ্যাটেন্ড করতে হয়, ন্যূনতম ১০০+ রুগী তাকে অ্যাটেন্ড করতে হয় ৪ থেকে ৫ ঘন্টার ভেতর। আবার প্রাইভেট চেম্বারে বিশেষজ্ঞরা কেউ ৭০, ৮০, ১০০, ১৫০ রুগীও দেখেন। কিন্তু আমি যেটি বলতে চাই যে মানে এই যে রোগীদের চলে যাবার প্রবণতা অন্য দেশে, এটি তো আসলে আমাদের জন্য খুবই অস্বস্তির বিষয় এবং অর্থনৈতিক ক্ষতি, এবং রোগীরা বারবার গিয়ে সেবা নিতে যাচ্ছেন, সেটিও এক ধরনের অসুবিধা। আমি আপনার কাছে আসবো অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন, আপনার কাছে আমি জানতে চাইবো যে প্রধান উপদেষ্টা কালকে জাতির উদ্দেশ্যে গতকাল ভাষণ দিয়েছেন, এর আগেও কথা বলেছেন, স্বাস্থ্য সংস্কারের অনেকগুলো বিষয় তিনি এনেছেন। তিনি বারবারই একটি কথা বলেছেন যে সব খাত, সব কিছু ধ্বংস হয়ে গেছে, নতুন করে তিনি শুরু করতে চান। আপনি বিগত বেশ কয়েক বছর ধরে আসলে স্বাস্থ্য খাতের ভেতরটাও দেখেছেন, আপনি কাজ করছেন। আপনার কাছে কি মনে হয়েছে যে স্বাস্থ্য খাত ধ্বংস হয়েছে বা এরকম কিছু একটা হয়েছে? আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ মুজাহিদ শুভ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে। আমি বলবো যে দেখেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু রীতিমতো ভঙ্গুর, এবং এটার যে উন্নয়নটা আপনাদের গত ৫০ বছর ধরে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আসলে সেভাবে হয়নি। এর অনেক মাল্টিফ্যাক্টরিয়াল কারণ আছে। আমি অনেকগুলো কারণের কথা বলবো না, কিন্তু আমি বলবো যে সুস্পষ্টভাবে স্বাস্থ্যসেবার যে কোঅর্ডিনেশন হওয়ার কথা, সেটা কিন্তু গত ৫০ বছরে আমরা কিন্তু ইন্টিগ্রেটেড কোনো হেলথ সার্ভিস দেখতে পাইনি। এখানে দেখেন স্বাস্থ্য সেবা এবং আরেকটা ব্রাঞ্চ করে ভাগ করা হয়েছে স্বাস্থ্য শিক্ষা। আমরা নামটাও ঠিকমতো বলতে পারছি না। দেখেন, এটা তো মেডিকেল এডুকেশন, এটা তো স্বাস্থ্য শিক্ষা না। আবার দেখেন ফ্যামিলি প্ল্যানিংয়ের নামে আরেকটা ডিরেক্টর জেনারেল দিয়ে কাজ করা হচ্ছে। তাহলে আপনি একটা সিঙ্গেল কমেন্ট কোত্থেকে আপনি দিবেন? সো এই জন্য আমি বলবো যে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাতে এমনভাবে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করা হয়েছে
যে এর মাধ্যমে সামগ্রিকভাবে একটা উন্নয়ন যে আপনি সেবার জন্য, আমাদের মেডিকেল শিক্ষার জন্য এবং সামগ্রিক একটা ইন্টিগ্রেটেড সার্ভিস দেওয়ার জন্য যে করতে পারা যাবে সেটা আসলে ছিল না। তাই এক ক্ষেত্রে এটা বলতে পারেন আপনি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা আসলে বেশ ভঙ্গুর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, দেখছেন এখন প্রকাশ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নাহিদা বুশরা, আপনার কাছে জানতে চাইবো যে এই যে আপনারা 19 সদস্যের যে কমিটি করে দেওয়া হয়েছে, উপকমিটি, সেটির আপনি আহ্বায়ক, আপনাদের প্রধান কাজই আসলে দেখছি যে আপনারা বলছেন যে নিহতদের তালিকা এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা আপনারা করছেন। মানে এই পরিসংখ্যানটা কেমন পেয়েছেন এতদিনে? মানে এটি মূলত আমার প্রশ্ন না, আপনি সংক্ষেপে শুধু আমাদের তালিকাটা বললে আসলে হয় যে সংখ্যায় কত। এবং এটির বাইরে আপনারা যে 90 দিনের ক্ষণ গণনার কথা বলেছেন যে স্বাস্থ্যসেবায় দৃশ্যমান পরিবর্তন আনবেন, আপনারা আসলে আর কি কি নিয়ে কাজ করছেন? আচ্ছা, ধন্যবাদ। আমরা কয়েকটা অর্গানাইজেশন, এনজিও এবং আমাদের নিজস্ব ডাটা কালেকশনের মাধ্যমে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে 8 শতাধিক নিহত এবং আহত আছে 4000+। আর আপনি যেটা বললেন যে আমরা হাসপাতালের যে সিস্টেমগুলো চেঞ্জ করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ডাক্তারদের সময় এবং আন্তরিকতার অভাব। আমরা বিভিন্ন হসপিটালে গিয়ে দেখেছি যে 2:30 বেজে গেছে বা 3টা বেজে গেছে, কিন্তু আমরা কোনো ডাক্তারকে পাচ্ছি না, অথচ রুগী আছে, রুগীরা চিকিৎসা পাচ্ছে না। আর দ্বিতীয়ত লোকবল বাড়াতে হবে প্রত্যেকটা হাসপাতালেই। হাসপাতালের আধুনিকায়ন করতে হবে। অনেক হাসপাতালে দেখায় যে আমরা যে সফটওয়্যারগুলো, যেমন এক্সেল শিটে আমরা যাই, গিয়ে বলি যে আমাদের তথ্যটা দেন এক্সেল শিটে, করে দেখা যায় অনেক হাসপাতাল দিতে পারে না। সেখানে আমি বলতে চাচ্ছি যে আধুনিকায়ন সব হাসপাতালেই করতে হবে। তারপর স্বচ্ছতার অভাব আছে, সেটা স্বচ্ছতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার খোরশেদ, আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই যে আধুনিকায়নের কথা বলছেন, গতকালকে বলেছেন প্রধান উপদেষ্টা, ছাত্রদের প্রতিনিধি আসলে বলল, এই আধুনিকায়ন বলতে আসলে কি বুঝি আমরা? কারণ আধুনিকায়ন তো আসলে হয়ে আসছে, বা একটি সরকারি হাসপাতালে কেমন সেবা আসলে আমরা মানে প্রত্যাশা করি বা হওয়া উচিত বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ সো মাচ। আমি আমার বক্তব্যের শুরুতে আসলে একটু সামান্য ভূমিকা দিতে চাচ্ছি। সেটা হলো আজকে যে কারণে এখানে কথা বলার সুযোগ পাচ্ছি, এই সুযোগটা আমরা পেয়েছি এই কারণে যে আমাদের বিগত, যেটা আমরা সবাই জানি, বিগত আগস্টের 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে পরিবর্তন আসছে, এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মী বাহিনী, সমর্থকবৃন্দ এবং তাদের সাথে জনতা যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতি আমি সম্মান জানাচ্ছি। এবং বিশেষ করে যারা আমরা মূল প্রসঙ্গে চলে গেলে না, আমি একটু ভূমিকা না দিলে আমার আসলে কৃতজ্ঞতাটা হবে না আর কি। এটা আমাকে বলতেই হবে কাইন্ডলি যে আমি তাদের প্রতি আসলে যারা শাহাদাত বরণ করেছেন, মৃত্যুবরণ করেছে, তাদের জন্য দোয়া করছি এবং যারা আহত আছেন তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করছি। আমি আসলে আপনি যে প্রশ্ন করছেন, এই প্রশ্ন একটু পিছন থেকে শুরু না করলে আসলে অবশ্যই সংক্ষেপে বলবেন। হ্যাঁ, সংক্ষেপে বলবো, একটু পিছন থেকে শুরু করতে হবে। কারণ আসলে এটা তো শুধু হাসপাতাল ডাজন্ট মিন অনলি দি হেলথ। স্বাস্থ্য মানে শুধু হাসপাতাল নয়, স্বাস্থ্য কিন্তু আরও পিছনের থেকে। যেমন কথা আসছিল যে রুগীরা কেন ভারতে চলে যাচ্ছে বা বিভিন্ন দেশে যাচ্ছে, এই আউটবাউন্ড মেডিকেল ট্যুরিজম, হোয়াই ইট ইজ সো লার্জ, সো হাই। এটার আসলে রুগীটা যদি আপনি কমাতে না পারেন তাহলে লোড কমবে কী করে? আর রুগী কমাতে হলে তো আমাদেরকে মূলে যেতে হবে, রোগ যাতে না হয়, অর্থাৎ পাবলিক হেলথ এবং প্রিভেন্টিভ মেডিসিনের মাধ্যমে যাতে করে মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পায়, হেলথ প্র্যাকটিসগুলো করে, হেলথ প্রমোশনগুলো করে, তার মাধ্যমে কী হবে, মানুষের রোগ হওয়াটা কম হবে। এবং রোগ যদি কম হয় তাহলে ডাক্তারদের উপর লোড কম পড়বে, আর ডাক্তারদের উপর লোড যদি কম পড়ে তাহলে বিদেশে কম যাবে। এটা মানে একটা ফ্যাক্টর। আরও মাল্টি ডাইমেনশনাল ফ্যাক্টর আছে। রোগ কমানোর জন্য আসলে আপনার পরামর্শ কি, কিভাবে লোড কমানোর জন্য নাম্বার 1 পরামর্শ সেটা হচ্ছে যে আসলে আমাদের রুটে যেতে হবে, গোড়ায় যেতে হবে। গোড়ায় হলো যে রুগীর জেনারেশনে যাতে কম হয়, রুগীটা যাতে জেনারেট করে কম। এখন মনে করেন আজকে যদি আপনি স্মোকিংয়ের উপর ক্যাম্পেইন করেন,
স্কুল লেভেলে, কলেজ লেভেলে, ভার্সিটি লেভেলে যদি আমি স্মোকিং তা আমি বন্ধ আপনার করি। কাছে যেটি জানতে চাই যে প্রধান উপদেষ্টা বলেছেন হাসপাতালের আধুনিকায়ন, মানে এই প্রসঙ্গে আধুনিকায়নটা কিভাবে হতে পারে? না, এখন তাহলে শুধু আমি আই এম নট সো মাচ কনভিন্স, কারণ আমি আচ্ছা, আমি আপনার কাছে আসছি। অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন, আপনার কাছে জানতে চাই যে স্বাস্থ্য মন্ত্রণালয় আপনার পাশে রয়েছে, তারা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করছে, একটি ভিন্ন ধরনের একটি প্রেক্ষাপটের মধ্য দিয়ে আপনি আসলে যাচ্ছেন। নির্বাচিত সরকারের সময়ও আমরা আসলে দেখেছি যে মহাপরিচালক স্বাধীনভাবে কাজ করতে পারেন না, নানা ধরনের লেজুর বৃত্তি থাকে, মন মতো কাজ করতে পারেন না। আপনি এই যে পারছেন, আপনাকে যে এত দিক থেকে সহযোগিতা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, সংস্কারটা আসলে কোথায় থেকে শুরু করবেন আপনি? আপনার পরিকল্পনা কি? অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন, আপনার কাছে জানতে চাই যে আমি ফজলে রবি চৌধুরীর কাছে একটু জানতে চাইবো যে আমরা সবসময় বলে থাকি যে স্বল্প বাজেট, আমরা যুগ যুগ ধরে শুনে আসছি, কিছু বললেই বলা হয় যে আসলে দুর্নীতির জন্য আসলে কাজ করা যাচ্ছে না। এই দুটি প্রসঙ্গকে যদি আসলে আমরা বাদ দিই, স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনা যেভাবে চলছে সেই রোডম্যাপ বা সেই পথটি কি আসলে ঠিক আছে? আপনি কি মনে করেন? না, আমাদের ওভারঅল আপনি যদি গ্লোবালি চিন্তা করেন, স্বাস্থ্য খাতে আমাদের অনেক বড় বড় অর্জন আছে। আপনার মাতৃমৃত্যুর হার কমানো, শিশু মৃত্যুর হার কমানো, ইপিআই প্রোগ্রামের মাধ্যমে টিকাদান সেবা পৌঁছানো, ফ্যামিলি প্ল্যানিংয়ে ফার্টিলিটি রেটটাকে কম রাখা, এটা তো একদিনে হয়নি, এটা গত 50 বছরের সাফল্য আপনি বলতে পারেন। ডায়রিয়া মোকাবেলায় খাবার স্যালাইনের উদ্ভাবন। সো আমাদের স্বাস্থ্য খাতে অনেক রকম মানে সাফল্যের অনেক প্রতীক আছে। তবে এটা আরও অনেক বেশি ভালো হওয়ার কথা ছিল, যেখানে আমরা কাজ করতে পারিনি। এবং সেটার পেছনে আপনি বলতে পারেন যে এই যে অব্যবস্থাপনা, সমন্বয়ের অভাব এবং করাপশন, যেটা দুর্নীতি, এগুলো সবগুলো মিশে এইটাকে আমাদের চলার পথটাকে আর মসৃণ রাখেনি। তো এইখানে আপনার 3টা সেক্টরেই কাজ করার সুযোগ রয়েছে। আপনি যদি একটা একটা করে ধরেন, যেমন আমরা আলাপ করছিলাম ডাক্তার রোগীর সম্পর্ক বা আস্থা বা সময়ে, এনাফ টাইম, যেটা বুশরা বলছিলেন, যেটা যে সময় দিচ্ছেন না চিকিৎসক। কিন্তু সময় যদি আপনি দিতে চান, সেই পরিমাণ চিকিৎসক কি আপনার প্রস্তুত আছে? না, সেই পরিমাণ চিকিৎসক প্রস্তুত করতে হবে। আমি খোরশেদ স্যারের সাথে একমত যে এটাকে আসলে ডিসেন্ট্রালাইজ করতে হবে। উপজেলা হাসপাতাল, জেলা হাসপাতালের উপরে মেজর চাপটাকে সরিয়ে দিতে হবে। আপনার জেনারেল প্র্যাকটিস বা জিপিকে উৎসাহিত করতে হবে। জিপি খানা বা এই ধরনের কনসেপ্টগুলোকে উৎসাহিত করলে একটা বড় অংশের রোগীরা যাতে ওখানে চলে যান, রেফারেল ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া ওনারা যাতে টার্সিয়ারি লেভেল মেডিকেল কলেজ বা। কিন্তু 53 বছরে আমরা রেফারেলটা কেন চালু করতে পারলাম না? আমরা কি চাই না, না বুঝি না? এখানে মিশ্র ব্যাপার রয়েছে। একটা হলো আমরা অনেকে চাই না রেফারেল চালু করতে, কারণ আমি যদি চিকিৎসকের চাওয়া না চাওয়া আসলে রাষ্ট্রের কি? চিকিৎসকরা একটা বড় ফ্যাক্টর হিসাবে এইসব ক্ষেত্রে কাজ করে। আমি চাই, আমার টার্গেট থাকে আমি যাতে দিনের শেষে বিকালে গিয়ে 30টা রোগী প্রাইভেট প্র্যাকটিসে দেখতে পারি। তাহলে আমি একজন অধ্যাপক, আমি যদি এখন একটা ভাইরাল ফিভারের জ্বরের রোগী দেখি, একটা হাঁপানি ওনার একটু বেড়ে গেছে, ওষুধটা অ্যাডজাস্ট করার রোগী দেখি, একটু ডায়াবেটিসটা অ্যাডজাস্ট করা, এগুলো তো অধ্যাপকের দেখার কাজ না। সুতরাং এই রেফারাল পদ্ধতি যদি না চালু করা যায়, একটা ডায়াবেটিসের ম্যানেজমেন্ট, ওয়েস্টার্ন কান্ট্রিতে ডায়াবেটিস ম্যানেজ করে নার্সরা, আর আমাদের দেশে আমরা বলছি যে ডায়াবেটিস ম্যানেজ করার জন্য এন্ডোক্রাইনোলজিস্ট লাগবে। তাহলে এই যে কনসেপ্টগুলো, এগুলোকে আসলে সংস্কার করতে হবে, ভেঙে ফেলতে হবে এবং একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পরে। দেখছেন এখন প্রকাশ। অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন, আপনার কাছে আবারও ফিরতে চাই যে আপনি নতুন মহাপরিচালক হবার পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বোচ্চ সাপোর্ট পাচ্ছেন। নানা প্রেক্ষাপটে আপনাকে আসলে অনেকটা আগলে রেখে দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা দেখেছি যে নির্বাচিত সরকারের সময়েও মহাপরিচালকরা বা বিভিন্ন হাসপাতালের পরিচালকরা এত স্বাধীনতা নিয়ে কাজ করতে পারেন না, কারণ নানা ধরনের লেজুর বৃত্তি, রাজনৈতিক সমীকরণ, অনেক কিছু থাকে। কিন্তু এই যে সুযোগটা আপনি পেলেন, যেটি অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছে যে এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই, আপনি স্বাস্থ্যসেবার সংস্কার কোন জায়গা থেকে শুরু করতে চান? কোথায় দিয়ে আসলে কাজ শুরু করা দরকার বলে আপনি মনে করেন? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলবো যে দেখেন, আমাদের তো স্বাস্থ্য মৌলিক অধিকার, কনস্টিটিউশনে 15 এবং 18 লেখা আছে আর কি, কিন্তু এটা তো শিক্ষার মতো বাধ্যতামূলক না। দেখেন, তাহলে আইনগতভাবে জিনিসটা যদি শুরু করা যায় তাহলে সবচেয়ে ভালো হবে। তখন দেখবেন যে একটা মৌলিক অধিকারের একটা বাস্তবায়ন করার জন্য একটা বাধ্যবাধকতা থেকে যাবে। এটা হচ্ছে একটা ইস্যু।
আর একটা হচ্ছে যে পুরো সিস্টেমটাকে তো অনেকভাবে ইরেগুলারিটি হয়েছে, এগুলো আলোচনা হয়েছে এর মধ্যে। আমাদের যেসব অ্যাচিভমেন্টগুলো ছিল এগুলো কিন্তু আটকে আছে কয়েক বছর ধরে। মাতৃমৃত্যু বলেন, শিশু মৃত্যু বলেন, ইভেন আপনি ইপিআই সাকসেসটাও একটা জায়গায় স্ট্যাটিক হয়ে গেছে, তারপর আর কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এটার কারণ হচ্ছে সিস্টেম ফেল। তা আমাদেরকে আসলে অনেকগুলা সংস্কারমূলক কাজেই শুরু করতে হবে আর কি, এবং সেটার জন্য যেমন জনবল একটা সিস্টেম হতে পারে, আমাদের ইনস্টিটিউশনগুলো আছে এগুলোকে ঠিক করার দরকার হতে পারে। আমাদের তো বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আছে, অনেকগুলো ইনস্টিটিউশন যেমন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, এগুলো তো বছরকে বছর পরে ধরে মানে অনুপযুক্ত অবস্থায় পড়ে আছে। স্যার, আমি আপনার কাছে যারা এটার হেডে ছিলেন তারা তো আসলে দীর্ঘদিন থেকে তেমন কোনো উন্নয়ন করেন। একটি সম্পূরক প্রশ্ন করতে চাই স্যার। জনবলের বিষয়ে আমরা দেখেছি যে পুলিশের নিয়োগ অন্তত বিগত 15 বছরে 37,000 বেশি হয়েছে, কিন্তু আমরা সরকারি বিভিন্ন জেলায় দেখেছি জেলা হাসপাতালে 30, 40, 50% পর্যন্ত জনবল ফাঁকা। এই জনবলের ঘাটতি আপনারা কেন পূরণ করতে পারেন না, মানে সেই কারণটা আসলে কি? হ্যাঁ, এটা ধন্যবাদ। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা প্রসেস। আমাদের এখানে জনবল নিয়োগটা কঠিন একটা বিষয় আর কি। আপনি যদি কোনো পোস্টিং করেন তাহলে এটাকে বিভিন্ন রকম টায়ারে আমলাতান্ত্রিক জটিলতা দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে একটা জনবলকে পরিষ্কার করতে হয়, খুবই দুঃখজনক। এগুলোকে সহজাত করতে হবে। ডব্লিউএইচও তো একটা রিপ্রেজেন্টেশনে আছে, আপনি 1:3:5 করে ডাক্তার, নার্স এবং প্যারা হেলথ প্রফেশনালকে রাখবেন, তো কারণ এটা তো টিমওয়ার্ক ছাড়া তো এটা কাজ হবে না। এখানে আপনাদের ডাক্তারের সংখ্যা বেশি হয়ে গেছে, নার্সের সংখ্যা তার থেকে কম, প্যারা হেলথ প্রফেশনালকে আমরা নিচ্ছিই না বছরকে বছর ধরে, বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করে। এবং সমস্ত রিক্রুটমেন্টগুলো আমরা করি কি সেন্ট্রাল থেকে, কেন এটা কি আপনারা ডেভিয়েশন করতে পারি না? আমরা তো এটা পেরিফেরিতে দিতে পারি, ওখানে লোকাল জনবল তাদের লোকাল প্ল্যানিং করে তাদের লোকবল নিবে। আমি কিভাবে সেন্ট্রালি ঠিক করব যে ওখান থেকে এটা কিভাবে হবে? তাহলে দেখেন জনবলের অনেক অংশ জটিলতা আছে, এটাকে ঠিক করতে হবে। এবং যেটা খোরশেদ সাহেব বলেছেন আমি অ্যাগ্রি করি। দেখেন আমাদের 20% হচ্ছে কিউরেটিভ কেয়ার, 80% তো প্রমোটিভ প্রিভেন্টিভ কেয়ার। এটা নিয়ে কারা কাজ করবে আমাকে বলেন। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা বলি কি UHFPO অর্থাৎ উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার, তো কই উনি তো ফ্যামিলি প্ল্যানিংয়ের কিছুই দেখেন না, কারণ ফ্যামিলি প্ল্যানিং তো আলাদা। তাহলে টার্মিনোলজিগুলোতেই তো অনেক বড় সমস্যা হয়ে যাচ্ছে। আবার উনি কি ক্লিনিক্যালি দেখবেন নাকি উনি আপনার ফিল্ডে প্রিভেন্টিভ প্রমোটিভ দেখবেন, এগুলোকেও তো আমরা ডিজাইন করি নাই। আমাদের ইয়ঙ্গার যে ডাক্তারটা ঢুকছে ও জানে না চোখের সামনে সে আসলে তার ক্যারিয়ার প্ল্যানিংটা কি হবে, ও কি ক্লিনিক্যালি যাবে নাকি পাবলিক হেলথ পার্সপেক্টিভে যাবে। মানে যেই সমস্যার কথা বলছেন, যেই সমস্যাগুলোর কথা বলছেন সেগুলো সংস্কারে আপনি আসলে প্রথমেই হাত দিবেন কিনা, যে সমস্যাগুলো বলছেন? এক্স্যাক্টলি, আমরা আশা করছি যে ধরেন আমরা যদি সঠিকভাবে কাজে হাত দিতে পারি তাহলে এইসব বিষয়গুলোকে নিয়ে প্রাথমিকভাবে বসে একটা প্ল্যানিং করতে হবে। আমি আসলে কোনো টার্গেটের কথা বলি না যে আমরা কিন্তু প্রথম 3 মাসে হয়তো কিছু কিছু পদক্ষেপ আমরা নিতে পারবো, যেখানে সংস্কারমূলক কাজের প্রাথমিক পর্যায়গুলো শুরু হবে, এবং তার পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদী আসলে কি কি করা যাবে একটা একটা করে সংস্কার। আমরা যেতে চাই আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, আপনার কাছে জানবো যে এই যে আপনারা এক সময় রাস্তা সংস্কার করেছেন, রাষ্ট্র সংস্কারে হাত দিলেন, রাষ্ট্র সংস্কার থেকে এর অংশ হিসেবে স্বাস্থ্য সংস্কারে আপনারা হাত দিয়েছেন। হাসপাতালে সেবা নিতে গিয়ে আপনাদের এই যে 800-র বেশি ছাত্র যারা প্রাণ হারিয়েছেন, আপনারা যাদেরকে শহীদ বলছেন, সেক্ষেত্রে এই সেবা নিতে গিয়ে আপনাদের কাছে গড়মিল বা অসঙ্গতি বা দুর্ভোগ কেমন ছিল, সেই চিত্রটি যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ। প্রথমে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই যে ফ্যাসিবাদী সরকারের সময়ে যখন অনেক বেশি পরিমাণ হতাহত হচ্ছিল, তখন সরকার থেকে আসলে বিভিন্ন হাসপাতালে যাতে রোগীদেরকে ভর্তি না করানো হয় এ নিয়ে অনেক বেশি পরিমাণ চাপ প্রয়োগ করা হচ্ছিল। একটা স্বাস্থ্য ক্ষেত্র যেটার মূল দায়িত্ব হচ্ছে জনগণের স্বাস্থ্য নিশ্চিত করা বা জনগণকে চিকিৎসা দেওয়া, তখন তারাই আসলে ভক্ষকের রক্ষক না হয়ে ভক্ষকের ভূমিকায় আসলে অবতীর্ণ হয়। তো আমরা একটা কথা আসলে টার্ম চলে আসছে স্বাস্থ্য খাত সংস্কার। তো এইখানে আমরা যদি আমাদের দুর্ভোগের কথা বলি, দুর্ভোগ শুধুমাত্র হাসপাতাল কেন্দ্রিক না, ডাক্তারদেরও একটা এক্ষেত্রে মতামত আছে যে তারা আসলে তাদের প্রকৃত সম্মানটা পাচ্ছে না। এখানে অনেকটা বড় একটা অংশ হচ্ছে ঔষধ
ক্ষেত্রটা। ওষুধের দামটা বাংলাদেশে অনেক বেশি এবং টেস্টের দামগুলো বাংলাদেশে অনেক বেশি এবং কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নাই। তার মানে এক এক জায়গায় টেস্টের ভ্যালু এক এক রকম, মানে কোনো একটা নিয়ন্ত্রণ অথরিটি নাই। আসলে আমি এটা মনে করি যে দুর্নীতির কারণে সবগুলো সরকারি প্রতিষ্ঠান যখন দুর্নীতিগ্রস্ত তখন আসলে এগুলোকে কন্ট্রোল করার মতো কেউ ছিল না। এখন যখন আমরা স্বাস্থ্য খাতে সংস্কারের কথা বলতেছি, আমার মনে হয় সরকারি সংস্থা যত স্ট্রং হবে, প্রাইভেট হাসপাতাল বা ওষুধ কোম্পানি আপনি যাই বলেন তাদেরকে আসলে ঠিক করা যাবে। আরেকটা বিষয় আসলে খুব ইম্পর্টেন্টলি আমি আসলে বলতে চাই, সেটা হচ্ছে আন্তরিকতার অভাব। যারা এখন যাচ্ছেন স্বাস্থ্য খাতে বিভিন্ন বড় বড় পর্যায়ে, এখানে রোবেদ আমিন স্যার আছেন, আমি তাদেরকে বলবো যে স্যার আপনি সকলকে আগে ডেকে আনুন। যে আমরা যে দুর্ভোগগুলো মেইনলি আমরা বলতেছি যে ডাক্তারদের সাথে সমন্বয়ের অভাব, ওটা আপনি সবাই কথা শুনে একটা সমাধানে পৌঁছান এবং সংস্কারে হাত দেন। এজন্য ওষুধ প্রশাসনকেও আপনার আনতে হবে, ওষুধের দামটাও কমাইতে হবে এবং টেস্টের বিষয়টাও আনতে হবে একটা নিয়মের ভিতরে। আর আমি একটা জিনিস আরেকটু অ্যাড করতে চাই, যেটা হচ্ছে আমার একটা তথ্য অনুযায়ী আমরা আসলে স্বাস্থ্য খাতের মধ্যে কি হচ্ছে এটা নিয়ে অনেক জানাশোনার চেষ্টা করেছি। তো 300-র অধিক প্রকল্প আসলে শুধুমাত্র টাকা খাওয়ার জন্য করা হয়েছে। তো স্যারকে আমি অনুরোধ করবো এরকম অযাচিত প্রকল্প যেগুলো চলতেছে ওইগুলো আসলে যাতে খুব দ্রুত বাতিল করা হয়। স্যার এক্ষেত্রে আমি মনে করি ব্যবস্থা নিতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অধ্যাপক ডাক্তার খোরশেদ আপনার কাছে জানতে চাই, এই যে বেসরকারি হাসপাতালের কথা বলা হয় যে 60%-এর বেশি, কখনো কখনো আমরা 65% শুনে থাকি যে বেসরকারি হাসপাতালে আমরা সেবা নিতে বাধ্য হচ্ছি, যেহেতু সরকারি হাসপাতালে আমরা পূর্ণাঙ্গ সেবা পাই না। তাহলে এই বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসার ক্ষেত্রে, খরচের দিক থেকে স্ট্যান্ডার্ডাইজ করার ক্ষেত্রে, ক্যাটাগরাইজ করার ক্ষেত্রে আপনার পরামর্শ কি? এর আগে আমি আমার আগের প্রশ্নের একটু সামান্য উত্তর দিতে চাচ্ছি। সেটা হচ্ছে হসপিটাল যে আধুনিকায়নের কথা বলছেন, আসলে অনেক কিছুই তো করার আছে, সব কিছু তো আর একসাথে করা যাবে না। এখন সবচেয়ে ইমিডিয়েটলি যেটা করা যেতে পারে, এখন তো ডিজিটাল যুগ, আসলে সমস্ত হসপিটালগুলোকে একটা লিঙ্কিংয়ের মধ্যে নিয়ে আসা যেতে পারে। সরকারি এবং বেসরকারির হসপিটালগুলোকে একটা ডিজিটাল লিঙ্কিংয়ের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, নেটওয়ার্কিং যদি করতে পারি, ডিজিটাল নেটওয়ার্কিং, তাহলে আজকে একটা রুগী যখন উপজেলা থেকে আসে বা গ্রাম থেকে আসে, আইসাসে 4টা হাসপাতাল ঘুরে তারপরে একজন ডাক্তারের বাবা, তারপরে সে অ্যাম্বুলেন্সের ভিতরে রাস্তার উপরে মারা গিয়েছে, এটা কিন্তু ডকুমেন্টেড। সুতরাং এই ঘটনাগুলো ঘটবে না যদি আমরা অন্তত অনেক মাল্টি ডাইমেনশনাল, যেটা ডিজি মহোদয় বলছেন, কিন্তু তার মধ্যে অন্তত ইমিডিয়েটলি যদি আমরা নেটওয়ার্কিংটা করতে পারি, যে ডিজিটাল নেটওয়ার্কিংটা করতে পারি, তাই কিন্তু একটা বড় ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে, অন্তত রাস্তার উপরে মরতে হবে না। বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে কি করা যায়? আর আরেকটা যেটা বলছেন যে বেসরকারি হাসপাতালগুলোকে আসলে একটা, এটাও ডিজি মহোদয় বলছেন যে একটা আইনগত ইসের মধ্যে, কাঠামোর মধ্যে নিয়ে আসা দরকার। আইনগত কাঠামোর মধ্যে না আনলে, এখন আইন আছে, ভালো ভালো কথা কিন্তু অনেক বলা যায়, কিন্তু ভালো ভালো কথা বাস্তবায়ন করাটা হচ্ছে এখন সবচেয়ে সময়ের দাবি। এখন নীতিমালা তৈরি করার চেয়ে তো নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে সবচেয়ে বেশি সময়ের দাবি। কারণ আমি এই যে আপনি তো এই স্বাস্থ্য নিয়ে কাজ করেন, আমার চেয়ে ভালো বলতে পারবেন যে এই যে স্বাস্থ্যনীতি হেলথ পলিসি 2011 যে আছে, কোনো কথা কিন্তু খারাপ নাই। পৃথিবীর অন্যতম স্বাস্থ্যনীতি আমি বলতে পারি এটা একটা, কিন্তু সেগুলো তো ইমপ্লিমেন্টেশন নাই। এখন ইমপ্লিমেন্টেশন যদি না থাকে, যত ভালো ভালো কথাই থাকুক, তাহলে সেটার কোনো মূল্য নেই। আর সংক্ষেপে আমি একটা পয়েন্ট একটু সাপ্লিমেন্ট করি ডিজি মহোদয়কে, সেটা হলো আপনার এই যে উপজেলাতে যে ডাক্তার যেতে চাচ্ছে না, গ্রামে ডাক্তার যেতে চাচ্ছে না, অনেক নীতিমালা কিন্তু নতুন ইন্ট্রোডিউস করা যেতে পারে এবং ইমপ্লিমেন্ট করা যেতে পারে। আপনার ইরানে আছে, ইভেন এই যে ছোট্ট দেশ আমাদের সার্কের মালদ্বীপে আছে, যে রিমোটে গেলে কিন্তু রিমোট আপনার অ্যালাউন্স আছে, আপনি ডাক্তারকে রিমোট অ্যালাউন্স দিচ্ছেন না, ঢাকাতে যে থাকে তার যে একবার গ্রামে চলে যাচ্ছে সে যে ফিরে আসছে কি আসছে না সেটা নিয়ে কোনো খবর নেওয়া হচ্ছে না। যিনি ঢাকায় থাকছেন তিনি ঢাকাতেই থাকছেন, যিনি গ্রামে আছেন তিনি গ্রামেই থাকছেন। দ্বিতীয়ত হচ্ছে সে যদি ডিজি অফিসের বারান্দায় পড়ে না থাকে, ডিজি অফিসের স্টাফদেরকে ম্যানেজ না করে, মন্ত্রণালয়কে ম্যানেজ না করে, তাহলে ঢাকা আসতে পারবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসবো দর্শক, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন প্রকাশ। ডাক্তার ফজলে রবি চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে আপনি বাংলাদেশের একমাত্র ফাংশনিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক। এই বিশ্ববিদ্যালয়কে আপনি যতদিন থেকে দেখলেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আপনার প্রত্যাশা, সাধারণ মানুষের প্রত্যাশা, এই প্রত্যাশার নিরিখে বিশ্ববিদ্যালয় আসলে কোন জায়গায় আছে, কোন জায়গায় যাওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখেন, মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসাবে বিএসএমএমইউ অন্যান্য যে কোনো হাসপাতালের চেয়ে ইউনিক, এবং বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য হলো কিন্তু এখানে বিশেষজ্ঞ তৈরি করার জন্যই, এই যেটা আইপিজিএমআর নাম ছিল পরবর্তীতে বিএসএমএমইউ। তো আমার মনে হয় যে সবসময় একটা এক্সপেকটেশন থাকে বিএসএমএমইউর কাছে
যে বিএসএমএমইউ শুধু রুগীই দেখতে থাকবে তা না, অবশ্যই রুগী দেখবে। বিএসএমএমইউ বিশেষায়িত সেবা প্রদানের জন্য রুগী দেখবে, এবং এই রুগীটার দেখা হবে আসলে আউটকাম অফ এডুকেশন হিসেবে। আচ্ছা। সুতরাং সঠিক বিশেষজ্ঞ তৈরির জন্য যে যে সুবিধাদিগুলো প্রয়োজন সেইগুলো বিএসএমএমইউতে আমি মনে করি এটা আরও বাড়ানো প্রয়োজন। দ্বিতীয়ত হলো বিএসএমএমইউ সহ সকল হাসপাতালগুলোতে হাসপাতাল অডিট হওয়া প্রয়োজন। এই যে স্কোয়ার ফিট এরিয়া, এই যে লাইট, এই যে বেড, এতগুলা ওটি, কতটা অপারেশন হয়েছে মাসে, কতটা অপারেশন হয়েছে, তাহলে সরকারের যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্ট অনুযায়ী আউটপুট কেমন হয়েছে, আমি কি কোয়ালিটি বিশেষজ্ঞ তৈরি করতে পারছি কিনা, আমার কারিকুলামে কি ডিফেক্ট আছে, এবং গবেষণা আমাদের আমি গবেষণার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই যে গবেষণায় বিগত যিনি উপাচার্য ছিলেন, এই শেষ উপাচার্যের আগের উপাচার্য, আমরা শুনেছি সব থেকে বেশি বাজেট তিনি নিয়ে এসেছেন, 100 কোটি টাকার কথা আমরা শুনেছি। কিন্তু এই যে গবেষক, সবাইকে গবেষক বানানোর প্রবণতা, যিনি চাচ্ছেন তিনি হয়তো গবেষণার একটি ফান্ড নিয়ে যাচ্ছেন, গবেষণা বিষয়টি আসলে এরকম কিনা, বা একজন চিকিৎসকের কাছে আমি 3 রকম আউটপুট পেতে পারি কিনা, আমাদের চাওয়া উচিত কিনা, যিনি গবেষকই হবেন তার জন্য আলাদা কি রূপরেখা আসলে দরকার? না, অবশ্যই এটা এখনই এটা সংস্কারের প্রয়োজন আছে। আপনি যেটা বললেন, আমরা একজন চিকিৎসককে বলছি উনি রুগীও দেখবেন, উনি ছাত্রও পড়াবেন, আবার উনি গবেষণাও করবেন, তাহলে উনাকে এই 3টা কাজের ব্যালেন্স আনতে গেলে কিন্তু 3টা কাজের জন্য উপযুক্ত সময় দিতে হবে। তাহলে সেক্ষেত্রে যারা কনসালটেন্ট করবেন, আলাদা কনসালটেন্টদের জন্য জুনিয়র কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, অ্যাসোসিয়েট কনসালটেন্ট, চিফ কনসালটেন্ট, এইভাবে একটা পদ্ধতি করা যেতে পারে। যারা প্রফেসরিয়াল পার্টে আসবেন, অধ্যাপনা করবেন, তাদের পাঠদানের সক্ষমতা, একাডেমিক সক্ষমতা এবং গবেষণার সক্ষমতাকে আলাদা করতে হবে। এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো যদি আলাদা করা না যায় এবং ইনস্টিটিউশনাল প্র্যাকটিসকে যদি আপনি না নিয়ে আসতে পারেন, কারণ আমার তো তারা 1টা বাজলেই আমার চিন্তা শুরু হয় আমার চেম্বার 3টা থেকে, আমার রোগী দেখতে হবে একই চিকিৎসক 3-4 জায়গায়, 3-4 জায়গায় ওনাকে ওনার চেম্বার ইনস্টিটিউশনেই করতে হবে। যদি অধ্যাপনা করতে হয় ইনস্টিটিউশনাল প্র্যাকটিস চালু করতে হবে। আমি আপনার কাছে আসবো অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন, আপনার কাছে জানবো যে যতজন মানুষকে আসলে সরকার সেবা দিতে পারছে, সরকারিভাবে বলি বা বেসরকারিভাবে বলি, সেটি নির্ভুল হওয়া উচিত এবং খরচের একটি মাত্রা থাকা উচিত, যে কত টাকা দিয়ে কত সহজ মূল্যে বা কত সহজে আসলে সেবাটি পাওয়া যেতে পারে। কিন্তু আপনি দেখেন, আপনি যদি কুমিল্লায় যান, আপনি যদি পরিদর্শন করেন, দেখবেন যে সেখানে ডায়াগনস্টিক সেন্টার আছে 2000-এর বেশি। কিন্তু আপনি যদি অন্য একটি প্রান্তিক অঞ্চলে বা এত উন্নত শহরে না আপনি যদি যান, আপনি দেখবেন যে সেখানে হয়তো 500 ডায়াগনস্টিক সেন্টার। এই যে জনসংখ্যা ভেদে আমার ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতাল কতটুকু হবে বা বিশেষায়িত হাসপাতাল কি কি থাকবে, মানে যে হাসপাতাল হতে চাইবে, যা হতে চাইবে আমি তা কি হতে দিব, নাকি আসলে আমি এখানে এটা বাদ দিব বা কাউকে আসলে থামিয়ে দেব, এই জায়গায় কেমন পরিকল্পনা হওয়া উচিত? অবশ্যই, ধন্যবাদ। আমি বলবো যে দেখেন, আমাদের তো মূল জায়গাটাতে পরিকল্পনার ঘাটতি আছে। সরকারিতে কি পরিমাণ জনতা আসলে সার্ভিসটা নেবে, প্রাইভেটের যেসব সার্ভিসগুলো আছে এগুলোর রেগুলেশন কি হবে, শিক্ষার ব্যাপারটাও কিন্তু সেরকম, যে সব জায়গাতে যখন মেডিকেল শিক্ষাটা হচ্ছে, এটা তো একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কেয়ার হতে হবে। শিক্ষার ক্ষেত্রে যেমন স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকতে হবে, সেবার ক্ষেত্রেও এইরকম থাকতে হবে। স্ট্যান্ডার্ড কোয়ালিটি কেয়ার মানেটা কি? মনে করেন যে আলী কদমে একটা রোগের জন্য আসলে যে স্ট্যান্ডার্ড চিকিৎসাটা দেওয়া হবে, ঢাকা শহরের গুলশানে বসেও কিন্তু একই ডাক্তার একই রকম চিকিৎসা দিবেন। এটা কিন্তু আমরা করতে পারিনি কখনোই, এবং এটা করার অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অসংখ্য প্রাইভেট ইনস্টিটিউট, ডায়াগনস্টিক সেন্টার রেগুলেশনের বাইরে চলে যাওয়ার অবস্থান, এগুলোকে ধীরে 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 ঠিক করতে হবে। আপনি 1 দিনে, 5 দিনে, 7 দিনে, 3 মাসে এগুলো হয়তো পারবেন না, কিন্তু পদক্ষেপটা শুরু করতে হবে আইনগতভাবে এবং তার ইমপ্লিমেন্টেশন দিয়ে। আমি একটা ছোট্ট জিনিস বলি আপনাকে, গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারটাকে অনেক স্ট্রং বানাতে হবে, এবং সেটার জন্য আমাদেরকে টার্গেট করতে হবে কি জানেন? উপজেলা হেলথ কমপ্লেক্স। কারণ এটা তো আমাদের একটা প্রাথমিক রেফারেল সেন্টার। আপনি দেখবেন শহরে জুনিয়র কনসালটেন্ট হয়ে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে থেকে যাচ্ছেন সবাই, কিন্তু কেউ যেতে যাচ্ছেন না। আপনি যদি মেডিসিন, সার্জারি, অবস্টেট্রিক্স, গাইনি, অর্থোপেডিক্সের 4 জন কনসালটেন্টকে 430টা উপজেলা হেলথ কমপ্লেক্সে কন্টিনিউয়াস রেখে দিতে পারেন, সার্ভিস তো এমনিই ইমপ্রুভ হয়ে যাবে, তাই না? জি, অবশ্যই। তাহলে এটাকে করতে হবে, এটা আমাদের একটা বিশাল ইচ্ছা এবং এটা পদক্ষেপ সরকারের সংস্কারের প্রাথমিকভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাহিদা বুশরা, আপনার কাছে জানতে চাইবো যে
90 দিনের ক্ষণ গণনা বলি বা দৃশ্যমান পরিবর্তন যাই বলি না কেন, আপনাদের কাছে কি সুনির্দিষ্ট কোনো ম্যানিফেস্টো বা কিছু কি আপনারা তৈরি করার চেষ্টা করছেন যে আপনারা 90 দিনে এই স্বাস্থ্যসেবাকে কোন জায়গায় দেখতে চান? আমি তো হচ্ছে শুরুতেই বলেছিলাম যে আমাদের ডাক্তারদের মধ্যে যে সমন্বয় আর হচ্ছে আপনার সময়ের যে অভাবটা, মানে আমি ওই বিষয়ে যেতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে এটা নিয়ে আসলে আপনারা লিখিত কোনো একটা জায়গায় আসলে যাচ্ছেন কিনা, যে আপনাদের কোনো পরিকল্পনা, প্রথম মাসে আমি এটি করতে চাই, দ্বিতীয় মাসে এমনটি করব, তৃতীয় মাসে এমন করব, এরকম কোনো আসলে পরিকল্পনা করছেন কিনা? আমরা মানে আসলে 19 জন তো মানুষ আপনারা, তাই না? 19 জন মানুষ আসলে কি কি কাজে বিভক্ত আপনারা? আচ্ছা, আমরা আসলে এখন যে কাজটা করব আগামী 5 তারিখ পর্যন্ত, সেটা হচ্ছে আহত আর নিহতদের লিস্ট, আর আহত যারা আছে তাদেরকে হচ্ছে সুনির্দিষ্ট চিকিৎসা সেবা প্রণয়ন করা। এরপরে হচ্ছে 5 তারিখের পরে হচ্ছে আমরা ওই ড্রাফটটা করব যে আমরা আগামী 90 দিনে কি কি কাজে হচ্ছে চিকিৎসা খাতে কি কি কাজগুলো করলে চিকিৎসা খাতের উন্নয়ন হবে আর কি। ধন্যবাদ। আমি ফজলুর রবি চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে এই যে বন্ধ করা, যে আমি একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিলাম বা একটা মেডিকেল কলেজ মানে নেই বন্ধ করে দিলাম, এগুলো আবারও খুলে দেওয়া হয়, যে জবাবদিহিতার কথা প্রধান উপদেষ্টা গতকালকে বলেছেন, এই জায়গায় আসলে কতটা কঠোর হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি স্বাস্থ্যের ব্যাপারে এটা কিন্তু এই মিষ্টির দোকান না বা আলু পটলের কিন্তু দোকান না, এটা খুবই সেনসিটিভ এবং সিরিয়াস ইস্যু। এবং যে হাসপাতাল যিনি তার অপারেশন থিয়েটার ঠিক নাই কিন্তু উনি দিনের পর দিন অপারেশন করছে, এটা কিন্তু অ্যালাউ করা যাবে না এবং আমাদের বিদ্যমান আইনেও এটা কভার করে না। এবং এই হাসপাতালগুলোর একটা স্ট্যান্ডার্ড অপারেশন থিয়েটার কেমন হওয়া উচিত, একটা ডায়াগনস্টিক ল্যাব কেমন হওয়া উচিত, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থারও যেমন মানদণ্ড রয়েছে, আমাদেরও নিজস্ব মানদণ্ড রয়েছে, এগুলো একেবারে টিক বক্সের মতো দেখতে হবে। টিম যাবে, ওনারা টিক বক্স দেখবেন, টিক বক্স পূরণ হয়নি, এটাকে বন্ধ করে দিতে হবে। 3 মাস সময় দেওয়া যেতে পারে, যেটা আইন যেভাবে আছে। ওনারা 3 মাস পর আবার যাবেন, ওনারা টিক বক্স দেখবেন ঠিক আছে কিনা, ঠিক থাকলে চালু হতে পারে, ঠিক নাই বন্ধ থাকবে। এখানে কোনো ছাড় দেওয়া যাবে না, এখানে ছাড় দেওয়ার কোনো বিষয় আমি নেই। আপনার কাছে আসবো অধ্যাপক ডক্টর খোরশেদ, আপনার কাছে জানতে চাই যে কোন রোগী বাংলাদেশে বেশি এবং সেই অনুযায়ী কত বিশেষজ্ঞ আসলে প্রয়োজন। আমরা যেটা দেখি যে যিনি নেতৃত্বে ভালো থাকেন, যেই ডাক্তার ভালো মতো তার বিভাগকে এগিয়ে নিয়ে যান, সেখানে আসলে পদোন্নতি বেশি হয়। যেমন আপনি দেখেন যে গাইনি বিশেষজ্ঞরা অনেকদিন থেকে আন্দোলন করছেন যে তাদের পদোন্নতি হয় না, কিন্তু তারা সব থেকে বেশি মানুষের কাছে থাকছেন, কিন্তু অন্য একটি ডিসিপ্লিনে আবার বেশি হচ্ছে যেখানে হয়তো অতটা দরকার নাই। এই জায়গায় নজর দেওয়াটা কতটা জরুরি আপনি মনে করেন? এটা খুবই জরুরি আসলে। যেমন মনে করেন যে আসলে মেধার কিন্তু অনেক ক্ষেত্রে অপচয় হয়, মেধার অপচয় হয় যে রাইট পারসন যদি রাইট প্লেসে না থাকে তাহলে কিন্তু প্রপার সার্ভিসটা আপনি আউটকামটা উঠে নিয়ে আসতে পারেন না। এখন একজন গাইনোকোলজিস্ট তৈরি করা, একজন পেডিয়াট্রিশিয়ান তৈরি করা, এই ক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষকে প্রচুর এফোর্ট দিতে হয় এবং রাষ্ট্রকেও কিন্তু অনেক ইনভেস্ট করতে হয়। তা রাষ্ট্র ইনভেস্ট করে, ইনস্টিটিউট এফোর্ট দেয় এবং ব্যক্তিত্ব পড়াশোনা করেই এর মাধ্যমে একজন ক্লিনিশিয়ান আমরা তৈরি করি। কিন্তু দেখা গেল তিনি হয়তো ইউএচএনডিপি হয়ে বসে আছেন বা তিনি সিভিল সার্জন হয়ে যাচ্ছেন, একজন এফসিপিএস। মানে কোভিডের সময় আমরা দেখেছি যে যিনি ক্লিনিক্যাল কেয়ার মেডিসিনের তাকে একটা গ্রামে ফেলে দিয়ে দিল। তো এখন এতে হচ্ছে কি মেধার অপচয় হচ্ছে এবং প্রপার আউটকামটা কিন্তু আমরা উঠে নিয়ে আসতে পারছি না। তো এই জন্য এটি নিয়ে কি কখনো কোনো কাজ হয়েছিল আপনি দেখেছেন? বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে হয়েছে যে আমরা কখনো মন্ত্রণালয়ে দিয়েছি, কি বলে মেমোরেন্ডাম দিয়েছি, কিন্তু এগুলো খুব বেশি কাজ হয় নাই। এখন এই জন্য আসলে ডিসিপ্লিন বেসড কিন্তু পোস্টিং এবং প্রমোশন হওয়া উচিত। তা এবং সেখানে দেখা যায় একটা হসপিটাল যিনি পরিচালনা করবেন তার হসপিটাল ম্যানেজমেন্টের উপরে তার কোনো ডিগ্রি আছে কিনা, ডিগ্রি না থাক নিদেন পক্ষে তার ট্রেনিং আছে কিনা। যেমন সিভিল সার্জন যিনি হন, সিভিল সার্জন হতে হলে তার অন্তত পাবলিক হেলথ ম্যানেজমেন্টের উপরে অথবা স্বাস্থ্য গবেষণার উপরে তার কোনো আছে কিনা, কিংবা অবদান আছে কিনা। আর একটা বিষয় যেটা আমি একটু সামান্য সাপ্লিমেন্ট করতে চাচ্ছি, সেটা হলো প্রফেসর বা ক্লিনিক্যাল সাবজেক্টে যারা আছেন তাদের গবেষণা করা প্রয়োজন আছে কিনা। এখানে আমার মত হচ্ছে যে অবশ্যই প্রয়োজন আছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও কিন্তু আসলে আপনি যদি গবেষণা না করেন আপনি আর্টিকেল পাবলিশ করবেন কিভাবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি আর্টিকেল পাবলিশ করতে না পারেন তাহলে আপনি তো প্রমোশন হবে না। আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই। অধ্যাপক রোবেদ আমিন, আপনার কাছে জানতে চাই যে অনেক সীমাবদ্ধতার পরেও আমরা দেখেছি যে শুধুমাত্র প্রশাসক দক্ষ হবার কারণে রোগীরা সুফল পায়। আপনি যখন প্রথম একজন মেডিসিনের অধ্যাপক হিসেবে যখন আপনাকে অধিদপ্তরে নিয়ে আসা হয়েছে, আমরা অনেকের কাছে শুনেছি যে মেধার অপচয় হচ্ছে, একজন ক্লিনিশিয়ানকে কেন আসলে প্রশাসক হিসেবে নিয়ে যাওয়া হলো। কিন্তু আমরা দেখলাম যে প্রশাসক হিসেবে আপনি খুব ভালো রোল প্লে করছেন।
এই যে কম্বিনেশন, এটার কি আসলে দরকার আছে, নাকি যারা ক্লিনিক্যালি প্র্যাকটিস করবেন তাদেরকে সেই জায়গাতে রেখে যারা প্রশাসক হবেন প্রশাসকের মতো করে তাদেরকে তৈরি করা দরকার? আপনার অভিজ্ঞতা থেকে আসলে জানতে চাই। ধন্যবাদ। আমি বলবো যে আমি কিন্তু ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে প্রশাসক যারা তাদেরকে একেবারে ফিল্ড লেভেল থেকে ট্রেনিং নিয়ে এসে তাকে কিন্তু অভিজ্ঞতা নিতে হবে। তো আমার ক্ষেত্রে আসলে বিষয়টা ভিন্ন, কারণ আমার কিন্তু দীর্ঘমেয়াদী ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি বাংলাদেশে ওই কনসালটেন্ট যিনি প্রায় 7.5 বছর আসলে গ্রামে চাকরি করেছি। আমি কনসালটেন্ট হিসাবে যখন কোনো উপজেলা হেলথ কমপ্লেক্সে যাই তখন আমি কিন্তু ইমার্জেন্সি ডিউটি করেছি প্রায় 1 বছর ইউএচএপির আন্ডারে। তো এই ধরনের কাজগুলো সাধারণত দেখবেন কোনো কনসালটেন্টরা করে না। তারপরে আমি 5টা বছর ওখানে কনসালটেন্সি করেছি। প্রতিদিনে আমি যেতাম এবং আমি সব ধরনের পাবলিক হেলথ কাজগুলোতে আমি অসম্ভব ইন্টারেস্ট নিয়ে কাজ করার চেষ্টা করতাম। বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ইপিআই প্রোগ্রাম দেখা, অংশ নেওয়া, কিছু গবেষণা করা, এসব। তো এই জন্য আমার ভিতরে যখন আমি ক্লিনিশিয়ান হিসেবে নিজেকে এস্টাবলিশ করি আর কি, ওটা ভিতরে ভিতরে কিন্তু পাবলিক হেলথের কনসেপ্টটা সবসময় ছিল। এই জন্যই হয়তো আমাকে তখনও আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে প্রশাসক হিসেবে, আমার ইচ্ছা ছিল না। তা আমি চেষ্টা করেছি দুইটার কম্বিনেশন করার জন্য, যাতে মানুষ কিছুটা সার্ভিস পায়, যেটার মাধ্যমে নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের হাইপারটেনশন। তার মানে আপনি বলছেন যে কম্বিনেশনটা দরকার, আপনি মনে করছেন যে কম্বিনেশন থাকাটা ভালো? কম্বিনেশন থাকাটা ভালো, অবশ্যই ভালো। আপনাকে ধন্যবাদ। আমি মনে করি। আর একটা হচ্ছে যে আমাদের কিন্তু জি বলুন প্লিজ। ওকে, বলুন। আচ্ছা, একটা হলো যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে সমন্বয়কারীরা একটা কথা বলছেন বারবার, এটা আমি একটু গুরুত্ব দিব। এটা হলো মাইন্ডসেট। আমাদের ফিজিশিয়ান ডাক্তারদের মাইন্ডসেটটা ঠিক করতে হবে। আমাদের ফিজিশিয়ান ডাক্তারদের অনেকের মাইন্ডসেট কিন্তু শহর কেন্দ্রিক। ওনারা কিন্তু ভালো জায়গা থেকে খালি তাদের চিকিৎসা করার জন্য, কিন্তু আমাদের প্রান্তিক পর্যায়ে যে সুবিধা আছে, যদি এমন হয় ভালো ইনসেন্টিভ দেওয়া যায়, কেন চাকরিটা শুধু 2 বছর হবে, কেন গ্রামে 2 বছর পরে ওনারা চলে আসবেন? চাকরি তো চাকরি, আপনি যদি এনজয় করেন আপনি বছরকে বছরও থাকতে পারবেন, কিন্তু আপনাকে স্ট্যান্ডার্ড থাকা, কোয়ালিটি কেয়ার দেওয়া, ভালো একটা লাইফ লিড করার মতো ক্যাপাসিটি দেওয়া, এটা সরকারকে দিতে হবে বলে আমি মনে করি। যদি সেটা থাকে, এই গ্রামের অঞ্চলে কমিউনিটি অনেক গবেষণা করার সুযোগ আছে বলে আমি মনে করি। কিন্তু ধন্যবাদ। আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, আপনার কাছে একেবারে 1 মিনিটে জানতে চাই যে আশা দেখছেন কিনা যে আসলে সংস্কার যে হবে বলে যে আপনারা প্রত্যাশা করছেন, মানে এটি কতদূর এগুলো, বা মনে হচ্ছে কিনা যে আসলে সংস্কার সম্ভব? ধন্যবাদ। আমরা আসলে যখন মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি হিসেবে যাই তখনই আমরা আসলে একটা পরিবর্তন দেখি যে আমাদের নতুন চিন্তাভাবনাগুলো আসলে শোনা হচ্ছে। আমরা আসলে যেরকম বাংলাদেশ প্রত্যাশা করেছি সেখানে হচ্ছে আমরা সবার মতামতকে নিয়ে আসলে একটা নতুন বাংলাদেশ গড়ার পথে আছি। এখন এই নতুন বাংলাদেশ গড়ার মধ্যে নতুন স্বাস্থ্য খাতও আছে। নতুন স্বাস্থ্য খাত যদি আমরা চাই, সেজন্য আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, স্বাস্থ্য খাতের যে নিয়ন্ত্রক সংস্থাগুলো, ওই নিয়ন্ত্রক সংস্থাগুলো ভালোভাবে মানে ইফেক্টিভলি আসলে ম্যানেজ করতে হবে। এটা বলতে পারেন প্রাইভেট হাসপাতাল বা ওষুধ প্রশাসন, সব কিছু। এতদিন যাবৎ যে স্বৈরাচারী সরকারের ম্যানেজের যে বিষয়টা, ঘুষের যে বিষয়টা, দুর্নীতির যে বিষয়টা, এটা যদি আমরা সরকারি নিয়ন্ত্রক সংস্থা যেমন স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা যদি বের করে ছুঁড়ে ফেলে দিতে পারি, তাহলে আমি মনে করি একটা পরিবর্তন আসবে। এবং এই প্রক্রিয়াটা আসলে শুরু হয়ে গেছে। যারা আসলে দুর্নীতিবাজ, যারা আসলে এরকম ম্যানেজ এবং কম্প্রোমাইজ করে উপরের দিকে উঠেছে, তাদেরকে এখন ছুঁড়ে ফেলে দেওয়ার সময়। আমরা একটা নতুন বাংলাদেশের নতুন স্বাস্থ্য খাতে আমরা সবাই পা রাখার পথে, আমি এটা বিশ্বাস করি। এবং 90 দিনের যে একটা ডেডলাইন আছে, আমি বিশ্বাস করি যে এরকম একটা সময়ে আমরা একটা সুশৃঙ্খল ভালো একটা স্বাস্থ্য খাত আমরা দেখতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফজলে রাব্বি চৌধুরী। আমাদের হাতে সময় খুবই কম, আপনার কাছে জানবো যে আমরা সব বিষয়ে বলি আমলাতান্ত্রিক জটিলতা, যে কারণে কাজ আসলে এগোয় না, কিন্তু আমরা আরও দেখি স্বাস্থ্য খাতে চিকিৎসকদের সঙ্গে একটা অনেক বড় একটি দূরত্ব আসলে আছে আমলাদের। এই আমলাতান্ত্রিক জটিলতার নিরসন যে প্রক্রিয়াই হোক না কেন, যদি না হয়, আমরা যত কথা বলছি, বাস্তবায়ন সম্ভব কি? না, কোনোভাবেই সম্ভব না। এবং আমলাতন্ত্র যে দেশে একটা বহির্বাংলাদেশ অর্জিত ছুটি 3 দিনের নেওয়ার জন্য একজন চিকিৎসকের সচিবালয়ের দ্বারে দ্বারে ঘুরতে হয়, সেই দেশে আপনি এগুলো কিছুই বাস্তবায়ন করা যাবে না যদি না বিকেন্দ্রীকরণ করা না হয়। এর জন্য আমলাতন্ত্রের সংস্কার অতীব জরুরি। সেটার জন্য কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় হতে পারে, অথবা জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতন আলাদা করে স্বাস্থ্য সার্ভিস কমিশন হতে পারে। এরকম স্টেটসম্যানশিপ বোল্ড সিদ্ধান্ত না নিতে পারলে এই ছাত্র জনতার রক্তর কোনো
বৃথা যাবে। সুফল বৃথা যাবে। ধন্যবাদ অধ্যাপক খোরশেদ, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই যে আমাদের ন্যায্য মূল্যে সেবা নিয়ে আমরা দেখি একই সেবা একই খরচ, আপনি বেড ভাড়া বলেন, পরীক্ষা নিরীক্ষা বলেন, মানে 10 গুণ পর্যন্ত আমরা আসলে দেখেছি আমাদের অনুসন্ধানে। এটি কোভিডকালে আমরা দেখা যায় যে একটি পরীক্ষা কমাচ্ছি বা 3টি কমাচ্ছি, কিন্তু কখনো এই 500 পরীক্ষা নিরীক্ষা নিয়ে আমরা আসলে সিদ্ধান্ত নিচ্ছি না বা হাসপাতালকে ক্যাটাগরাইজে আসলে করছি না আর কি। মানে এটি করার আসলে সুনির্দিষ্ট পথ কি? আমি খুব সংক্ষেপে এটা করার সুনির্দিষ্ট পথ হচ্ছে যে কি বলে আইনের মাধ্যমে বা বিধিবিধান চালু করার মাধ্যমে, একটা রেগুলেটরি বোর্ডের মাধ্যমে। একটা রেগুলেটরি বোর্ড যদি করা হয় তাহলে এটা করা যেতে পারে। কিন্তু আমি তার আগে একটু আধা মিনিট একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো এই 90 দিনের মধ্যে আমরা হয়তো কিছু শুরু করতে পারবো, কিন্তু ডিজি মহোদয় আছেন কিন্তু অনেক কিছু শেষ করতে পারবো না। কিন্তু যেটা দরকার সেটা হলো একটা সাস্টেইনেবল একটা কি বলে রিফর্ম। আর সাস্টেইনেবল রিফর্ম যদি করতে হয় তাহলে একটা সামান্য কয়েক সেকেন্ড একটা ভূমিকা দিচ্ছি। সেটা হলো 1858 সনে হলে আপনার আইসিএস সার্ভিস করা হয়েছিল এই নেটিভদেরকে শাসন করার জন্য। সেই আইসিএসের উত্তরাধিকার হলো সিএসপি, সিএসপির উত্তরাধিকার হলো বিসিএস অ্যাডমিন, এবং সেই বিসিএস অ্যাডমিন এখন আমাদের মাথার ঘাড়ের উপরে বসে আছে। সুতরাং এটাকে যদি আপনি টোটাল রিফর্ম আপনি না করেন, টোটাল রিফর্মের প্রয়াস যদি না নেওয়া হয়, যেটা আমার সহবক্তা আমি আপনার কথা পেয়েছি, আপনাকে ধন্যবাদ। আমাদের শেষ প্রশ্ন অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন আপনার কাছে, আমাদের হাতে 1.5 মিনিট সময় আছে। আপনার কাছে জানতে চাইবো যে এই যে হাজারো শিক্ষার্থীর রক্তের বিনিময়ে আমাদের যে অর্জিত স্বাধীনতা, পুরো বাংলাদেশ আসলে তাকিয়ে আছে অন্তর্বর্তী সরকারের কাছে, এবং যাদেরকে বসানো হচ্ছে অনেক চ্যালেঞ্জ নিয়ে বসানো হচ্ছে বিভিন্ন দলীয় লেজর বৃত্তির বাইরে গিয়ে, মানে এই চ্যালেঞ্জটা কত বেশি, এই প্রত্যাশা পূরণের প্রত্যয়টা আপনার ভেতরে কতটা বেশি, মানে এটি আসলে অন্যান্য যে কোনো সময়ের থেকে আলাদা কিনা আপনার কাছে জানবো। একেবারে সম্পূর্ণ আলাদা। আমি বলবো দেখেন, একটা নতুন সুন্দর যদি আমরা ভোর তৈরি করতে চাই, আমাকে ঘুমের থেকে উঠতে হবে। আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য যারা আছেন বিভিন্ন জায়গায়, তাদেরকে এখন ঘুমে থেকে উঠে যেতে হবে। তার কারণ এই যে আন্দোলনটা হলো এবং আমাদের চোখটা আমাদের ছাত্র জনতারা খুলে দিল, এর মাধ্যমে কিন্তু সবাইকে এগিয়ে যেতে হবে। আপনি একা একা আসলে কাজগুলো করতে পারবেন না। এবং সবাই যদি আমরা আসলে আমাদের মাইন্ডসেটটাকে, আমি যেটা বলেছি আগে, ঠিক করতে পারি, সবাই যদি ঘুমের থেকে উঠে যেতে পারি এবং যে জায়গায় বসে কাজ করছি সেটা যদি সৎ, নিষ্ঠাতা এবং একই সঙ্গে আমি বলবো সকল রকম দুর্নীতিহীনভাবে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে একই উদ্দেশ্য রেখে করতে পারি, অবশ্যই সংস্কার করা সম্ভব হবে। সেটা শুরুটা আমরা হয়তো করে দিয়ে যাব, কোথাও না কোথাও গিয়ে কেউ না কেউ শেষ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের 5 জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এই চ্যালেঞ্জ আসলে পুরো বাংলাদেশের। আমরা বসে আছি, আমরা দেখতে চাই যে স্বাস্থ্যের সেবা নেওয়ার জন্য, একটি আইসিইউ শয্যা পাওয়ার জন্য, একটু কম খরচে একটু সেবা নেওয়ার জন্য দিনের পর দিন মানুষকে সরকারি হাসপাতালে বসে থাকতে হয়, সেবা না পেয়ে ধুকে ধুকে মরতে হয়। শুধুমাত্র ক্যান্সারে আমরা দেখেছি যে বিনামূল্যে 1,09,000 মানুষ প্রতি বছর মারা যাচ্ছেন। আমরা যদি জবাবদিহি না করতে পারি বা আমরা যদি সবাই মিলে কাজ না করি, জনগণ যদি সহযোগিতা না করে, ডাক্তারদের কষ্টও যদি আমরা আসলে না বুঝি, আমরা একত্রিত হয়ে যদি কাজ করতে না পারি, তাহলে শহীদদের যে রক্ত এটি বৃথা যাবে। আমরা বৃথা যেতে দিতে চাই না। এই ছিল আজকের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।